নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। হোজাইয়ের শঙ্করদেব নগরের নাম শ্রীমন্ত শঙ্করদেব নগর হিসেবে নামকরণ সহ একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কাছাড়ে 16 দিনের সচেতনতামূলক প্রচারাভিযানের সূচনা। উচকুচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল শ্রীভূমি সদর থানার পুলিশ আধিকারিক স্বপন দাস। মামলার নিষ্পত্তির নামে 4000 টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার। আসামের প্রত্যেক বাঙালি ভূমিপুত্র অভিমত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের। এবারে বিস্তারিত খবর। হোজাই শঙ্করদেব নগরের নাম শ্রীমন্ত শঙ্করদেব নগর হিসেবে নামকরণ সহ একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে আজ মঙ্গলবার লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হোজাইয়ের শঙ্করদেব নগরের নাম শ্রীমন্ত শঙ্করদেব নগর হিসেবে নামকরণের পাশাপাশি 2025 সালের জন্য রাজ্যিক ছুটির তালিকায় অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথাগুলো সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী রনোজ পেগু। তিনি আরও জানান, বৈঠকে আসাম রাজ্য কৃষি বিপণন পরিষদের কর্মচারীদের জন্য ভিআরএস সুবিধা এবং 108 মৃত্যুঞ্জয় পরিষেবার ক্রমাগত কার্যক্রমের সরলীকরণ সহ বেশ কয়েকটি জনকল্যাণমূলক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কাছাড়ে 16 দিনের সচেতনতামূলক প্রচারাভিযানের সূচনা। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কাছাড়ে শুরু হয়েছে 16 দিনের সচেতনতামূলক প্রচারাভিযান। জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয়ে এক শপথ গ্রহণ ও র্যালির আয়োজনের মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয়। এই প্রচারাভিযান বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের আওতায় পরিচালিত হবে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব র্যালির উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা, অতিরিক্ত জেলা আয়ুক্ত কিমচিন লাংনু, নির্বাচন আধিকারিক মেসি টপনো, সমাজ কল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী এবং সিডিপিও গ্রামীণ জোনালী দেবী সহ আরও অনেক কর্মকর্তারা। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে লিঙ্গ সমতা ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে গণ সচেতনতা বাড়ানো এবং নারীদের জন্য লিঙ্গ প্রতিক্রিয়াশীল ন্যায় বিচার নিশ্চিত করা। প্রচারাভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ হল পুরুষ ও ছেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যাতে তারা এই সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে পারেন এবং নারীদের সমর্থন দিতে পারেন। জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, এই প্রচারণা শুধু সচেতনতার জন্য নয়, বরং সক্রিয় পরিবর্তন আনতে এবং সবার জন্য নিরাপদ ও সম্মানের সংস্কৃতি গড়ে তুলতে। আগামী 16 দিনের প্রচারাভিযানের মধ্যে থাকবে শিক্ষামূলক কর্মশালা থেকে শুরু করে সম্প্রদায় ভিত্তিক সচেতনতা কার্যক্রম। And to promote among them all fraternity, assuring the dignity of the individual. উৎকোচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল শ্রীভূমি সদর থানার পুলিশ আধিকারিক স্বপন দাস। মামলা নিষ্পত্তির নামে 4000 টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার। উৎকোচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল শ্রীভূমি সদর থানার এক পুলিশ আধিকারিক স্বপন দাস। মামলা নিষ্পত্তির নামে 4000 টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হন পুলিশ ল্যান্স নায়ক স্বপন দাস। গ্রেফতার করে ডিরেক্টরেট অফ ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি কারাপশনের একটি বিশেষ দল। শ্রীভূমি সদর থানার ল্যান্স নায়ক স্বপন দাস পরোয়ানা কার্যকরের অভিযোগে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় শ্রীভূমি শহরে সাগর পার্কের কাছে গ্রেফতার হন স্বপন দাস। আসামের প্রত্যেক বাঙালি ভূমিপুত্র উক্ত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের। মঙ্গলবার শিলচর বঙ্গভবনে সম্মেলনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আসাম চুক্তির 6 নম্বর ধারা রূপায়ণের জন্য বিপ্লব শর্মা কমিটির সুপারিশকে সামনে রেখে এ রাজ্যের বাঙালি জনগোষ্ঠীকে নিযুক্তি, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও ভাষা সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে উপেক্ষা ও বঞ্চনার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে তারা উদ্বিগ্ন বলে জানান সম্মেলনের কর্মকর্তারা। সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এই বিষয়টি উল্লেখ করে জানান, বিভিন্ন সময় তারা এই সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। গত 21শে নভেম্বর দিসপুর জনতা ভবনে শিক্ষামন্ত্রী রনোজ পেগু আহত বিভিন্ন ভাষিক গোষ্ঠীর বৈঠকেও আমন্ত্রিত হয়ে সম্মেলনের তরফে এই উদ্বেগের কথা তার নজরে এনে পক্ষপাতিত্বহীন
পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। বরাকবঙ্গের সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত জানান, বিপ্লব শর্মা কমিটি রাজ্যবাসীর অভিমত সংগ্রহের জন্য 2019 সালে যে আহ্বান রেখেছিলেন তাতে সাড়া দিয়ে সম্মেলনের তরফে লিখিত অভিমত পাঠিয়ে ঐতিহাসিক সব তথ্য তুলে ধরা হয়েছিল। বলা হয়েছিল, বাঙালিরাও এই রাজ্যের ভূমিপুত্র, তাদের যেন কোনোভাবেই সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা না হয়। গত 21শে নভেম্বর বরাকবঙ্গের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে শিক্ষামন্ত্রী আহুত বৈঠকে উপস্থিত থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য সব্যসাচী রুদ্রগুপ্ত বরাকবঙ্গের অভিমতের কথা জানিয়ে শিক্ষামন্ত্রীর হাতে লিখিত স্মারকপত্র তুলে দেন। যে কথাটা আমাদের বারবার শোনানো হচ্ছে যে অসমীয়া ভাষাটা আসামের মাটি থেকে উৎসারিত একটা ভাষা, ঠিক ওই একইভাবে আমরা বলছি যে বাংলা ভাষাটাও কিন্তু আসামের মাটি থেকে উৎসারিত একটা ভাষা। এবং বাংলা ভাষাটা যে অঞ্চলে বাংলা ভাষার প্রচলনটা ঘটেছে সেটাও আমরা বলি, এক অর্থে সেটাও বলা যায় এটাও কিন্তু বাংলা ভাষার সম্প্রসারিত অঞ্চল। আমরা বেঙ্গলের সম্প্রসারিত অঞ্চল একসময় ছিলাম, পরবর্তীতে যখন বেঙ্গলটা হারিয়ে গেল তখন কিন্তু আমরা বলছি যে বাংলা ভাষার সম্প্রসারিত অঞ্চল। এবং সেই সুবাদে যে কথাটা বারবারই আমরা বা জপের মালার মতোই আমরা বলছি যে 1874 এর কথাটা আমরা বলি বারবার। এই 1874 থেকে আরম্ভ করে 1947 পর্যন্ত যারা আসামের সঙ্গে রয়ে গেছে, একেবারে সময়ের হিসাবেই, স্পেসের হিসাবেই কিন্তু আমরা এই দাবিটাই করতে পারি। আর আবহমান বাংলার সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত যে বরাক উপত্যকা, তার ইতিহাস তো আরো অনেক আগে। এবং এই ইতিহাসের সঙ্গে এখন আসামের প্রথম সারির ঐতিহাসিকরাও বলছেন যে কাছাড় কোনোদিনই আহোম রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। এই কথাটা আবার ইদানিং আমাদের ভুলিয়ে দেওয়ার জন্য একটা চক্র সক্রিয় হয়ে গেছে। এবং আমাদের অনেকেই কিন্তু আবার নিজেদের অনেকের এই ধরনের কথা কিন্তু বলা শুরু করে দিয়েছেন যে না, আমরা তো ঐতিহাসিকভাবে আসাম আহোম এবং যে ওই ক্যাপিটালের এর সঙ্গে সম্পৃক্ত। কিন্তু এখানে দেখুন, আমাদের ওই মেমোরেন্ডামে আমরা দিয়েছি যে 17th সেঞ্চুরি থেকে আরম্ভ করে এই অঞ্চলে যে রাজার সঙ্গে, কাছাড়ি রাজ্যের সঙ্গে যে আহোম রাজদরবারের যে পত্রগুলো বিনিময় হয়েছিল, এখানে একেবারে সুস্পষ্টভাবে কিন্তু ওরাও স্বীকার করে নিয়েছে এখানে বাঙালিদের অস্তিত্ব। যে চিঠিগুলো লেখা হয়েছে, যে আহোম রাজদরবার থেকে চিঠি লিখেছেন কাছাড়ের রাজদরবারে, সেই চিঠিগুলো কোন ভাষায়? সঙ্গতভাবেই তো হওয়া উচিত ছিল যে ওদের ভাষায়। না, ওরাও কিন্তু স্বীকার করেছেন এই অঞ্চলের ভাষাটা বাংলা। এবং আহোম স্বর্গদেও, এই বিশেষ্য সিং থেকে আরম্ভ করে বেশ কয়েকজন এরা বাংলায় চিঠি লিখেছেন। এবং এই কথাটা শুধু আমাদের মুখের কথা না, আসামের এস.কে. ভুইয়া ঐতিহাসিক, তিনি পর্যন্ত বারবার বলছেন, দ্য বিজনেস পোর্শন অফ দিস লেটার আর ইন বেঙ্গলি। whenever the Ahom kings wanted to make business, ওরা তখন কি করেছেন? ওরা এই অসমীয়াতে লেখা চিঠি দিয়ে বক্সগুলোকে বাংলায় লিখে দিয়েছেন। যেমন যেখানে সন্ধি করবেন বা থ্রেটেনিং দেবেন, যেমন বলছেন যে একটা চিঠি এরকম শুরু হয়েছে যে আমার রাজ্যের কিছু লোক বগনিয়া হই আপনার রাজ্যতে সমাই আসিবি। এতিয়া আমি আমার রাজ্য পুনরায় ফেরত পেয়েছি। এখন আপনাকে আমি অনুরোধ করছি, এইটুক পর্যন্ত অসমীয়াতে বলেই বলছেন যে আপনি ওই এদেরকে ফেরত দেবেন, এই ফেদেলা এবং আরো দুইজন বরকটকি, এদেরকে ফেরত দেবেন। যদি না দেন, এই জায়গাটা পুরোপুরি বাংলাতে, সেই চিঠিগুলোতে লেখা, যদি না দেন তাহলে কি হবে সেটা নিজের চোখে দেখিবেন। এই যে ব্যাপারটা না। এবং কাছাড়ের রাজা কৃষ্ণচন্দ্র, গোবিন্দচন্দ্র, এই দুজনেই কিন্তু আহোম রাজদরবারেও বাংলায় চিঠি লিখেছেন। আর ফোর্ট উইলিয়ামে এবং সিলেটের রেসিডেন্সকে চিঠি লিখেছেন, সমস্ত বাংলাতে হয়েছে চিঠি। এতে একটা জিনিস প্রমাণিত হচ্ছে, মধ্যযুগে এটা একেবারে এস্টাবলিশড ফ্যাক্ট ছিল যে কাছাড়ের মানে আসামের এই দক্ষিণাঞ্চলে কিন্তু বাংলাটাই ছিল অফিসিয়াল ভাষা। অসমীয়া ঠিক তেমনই বঙ্গভাষী জনগোষ্ঠীও। আমরা বলছি না যে, মিনিমাইজ করছি না আমরা অসমীয়া এবং আহোমদের অস্তিত্বের কথাটা আমরা মিনিমাইজ করছি না, কিন্তু একই সঙ্গে প্যারালাল ভাবে যে বাঙালিরা ছিল, এই কথাটা আমরা বিপ্লব শর্মার
মেমোরেন্ডাম তার কাছে প্রদত্ত মেমোরেন্ডামে দিয়েছি। আমরা বিভিন্ন সময় এই কথাটা গভর্নমেন্ট অফ আসাম এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করছি যে আসাম আসলে একভাষিক রাজ্য নয়। আসাম একভাষিক রাজ্য নয়, কারণ আহোমরা এসে এখানে যে বরান, চুটিয়া, মরান, বড়পূজারী বলেছেন যে দে হ্যাভ ইম্পোজড আপন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস ট্রাইবালস, এবং যার ফলে এই জনগোষ্ঠীও কিন্তু এরা তো এখন পর্যন্ত নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে জাতিসত্তার সঙ্গে মিলে যায়নি। কিন্তু আমাদের শোনানো হচ্ছে যে আসামে বৃহত্তর অসমীয়া জাতি গঠন প্রক্রিয়ায় আপনারা সামিল। বরাক উপত্যকার সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী মানুষ বাঙালি। এ রাজ্যেও দ্বিতীয় বৃহত্তম ভাষাভাষী মানুষ বাঙালি। বিপ্লব শর্মা কমিটির সুপারিশের আধারে বাঙালিকে ভূমিপুত্র নয় এই তকমা সেটে তাকে বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষা এবং বঞ্চনার যে চেষ্টা চলছে, যার প্রতিফলন নিযুক্তিতে, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণে, ভাষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যে অন্তরায় তৈরি করা হচ্ছে, আমরা তাতে যথেষ্ট উদ্বিগ্ন। আমরা আবার দাবি জানাচ্ছি, ভূমিপুত্রের সংজ্ঞা নির্ধারণে এমন কোনো পদক্ষেপ সরকার নেবেন না যা রাজ্যে নতুন করে একটা অশান্তির কারণ হতে পারে। করিমগঞ্জের নাম বহাল রাখার দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান পাথারকান্দির বিভিন্ন সংগঠনের তরফে। করিমগঞ্জের নাম বহাল রাখার দাবিতে মঙ্গলবার পাথারকান্দির সমজেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করল পাথারকান্দির বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। বর্তমান সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সম্পর্কে কথা বলতে গিয়ে কংগ্রেস দলের পক্ষে কবির আহমেদ বলেন, ঐতিহাসিক বিজড়িত এই করিমগঞ্জ নাম পরিবর্তন নিয়ে আগাম কোনো আলোচনা না করে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বলেন, ইতিহাস বিজড়িত এই করিমগঞ্জ থেকে শ্রীভূমি নামকরণে সাধারণ জনগণ এটা থেকে কতটুকু উপকৃত হবেন বলে সরাসরি প্রশ্ন তোলেন। একইভাবে সারা আসাম মুসলিম ছাত্র সংগঠন আমসার শ্রীভূমির জেলা সভাপতি ওয়াদুজ্জামান বলেন, জেলার সার্বিক উন্নয়নকে গুরুত্ব না দিয়ে হঠাৎ করে এই জেলার নাম বদল করেন। তাই তারা আজ সাধারণ জনগণের হয়ে বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন বলে ছাত্র সংগঠনের এই নেতা জানান। স্মারকপত্রে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর করেন কবির আহমেদ, রফিক উদ্দিন, খালেদ আহমেদ, মোহাম্মদ ওয়াদুজ্জামান, শামীম আহমেদ প্রমুখ। যে করিমগঞ্জ নামটো পরিবর্তন করে শ্রীভূমি রখা হয়েছে, আমি করিমগঞ্জ জেলার অধিকাংশ রাইজে এই সরকারের এইটো সিদ্ধান্ত আমি মানি লোৱা নাই। যেটো সিদ্ধান্ত সরকারের এইটো আমি সম্পূর্ণরূপে গৰিহণা আৰু ধিক্কাৰ দিছোঁ। কেৱল মাত্ৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰাৰ উদ্দেশ্যত এইটো মানে ধৰ্মীয় মেৰুকৰণ কৰি ভোট বিতৰণে পাৰ হোৱাৰ কাৰণে এইটো কৰা হৈছে। আমি চৰকাৰৰ যিটো মানে পৰিকল্পনা আৰু কাম কাজক আমি মানি ল'ব পৰা নাই, কাৰণ আমি দেখিছোঁ যে এই হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰখন হোৱাৰ পিছফালৰ পৰা আমাক মুছলমান ৰাইজক কেৱল মাত্ৰ রাজনৈতিক উদ্দেশ্য পূরণভাবে টার্গেট করা হইয়াছে। এটা আমাদের করিমগঞ্জের মানুষের কি প্রয়োজন ছিল? উন্নয়নের প্রয়োজন ছিল। রাস্তাঘাট যে বেহাল অবস্থা আছে সেটা ঠিক করার প্রয়োজন ছিল। এটা না ঠিক করে কলকারখানার প্রয়োজন ছিল। এখানে অনেক শিক্ষিত যুবক যুবতী আছেন যারা এখনো পর্যন্ত চাকরি পাননি। এই সব জিনিসের উপর নজর না দিয়ে আমাদের সরকার কি করছেন? সাম্প্রদায়িক রাজনীতি করছেন, হিন্দু মুসলমান করছেন। এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা নাম পরিবর্তন করা হলো। আমরা যেখানে উন্নয়নের চিন্তা করছি, আমাদের সরকার বলছে আমরা উন্নয়ন করব। এই নাম পরিবর্তনে কি উন্নয়ন? আমরা দেখছি এই নাম পরিবর্তনের জন্য সরকারের রাজকোষ থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নামলেন শ্রীভূমি জেলা সিপিআই সহ একাধিক সংগঠন। সংবিধান দিবস উদযাপন সহ গুরুত্বপূর্ণ দাবি দাবা নিয়ে রাজপথে নামল শ্রীভূমি জেলা সিপিআই সহ একাধিক সংগঠন। মঙ্গলবার শ্রীভূমির জেলা ধর্না শেডে দাবি দাবা নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন দলীয় কর্মকর্তারা সহ একাধিক সংগঠনের কর্মীরা। সিপিআই শ্রীভূমি জেলার পক্ষে চন্দন চক্রবর্তী কটাক্ষ করে বলেন, করিমগঞ্জ জেলার নাম বদল হয়ে শ্রীভূমি হয়েছে, কিন্তু নাম বদলে কি সাধারণ জনগণের কপাল বদল হবে? নেই সাধারণ জনগণের চাকরি, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য দিনে দিনে বৃদ্ধি হওয়ায় সাধারণ জনগণ পোহাচ্ছেন দুর্ভোগ। সমস্যার পাহাড়ে চড়তে চড়তে চোখে সর্ষে ফুল জনগণের
তা যেন নিরসনে নেই কোনো প্রয়াস সরকারের। কিন্তু জেলার নাম বদলে অধিক ব্যস্ততা কি সমস্যার সমাধান হবে? এদিন ধর্না শেড থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন আশা কর্মী সহ বিভিন্ন শ্রমজীবী লোকেরা এতে সামিল ছিলেন। করে এই বিজেপি আর না, বেকার ছেড়ে আত্মহত্যা করে নেতা মন্ত্রীর বেতন বাড়ে এই বিজেপি আর না। আরে উন্নয়নের একই জেলা করিমগঞ্জ মাতৃভূমি জেলা এই বিজেপি আর না। আরে আশা কর্মী আশার মরে অনাহারে মন্ত্রী বিধায়কের বেতন বাড়ে এই বিজেপি আর না। আরে উন্নয়নের একই জেলা করিমগঞ্জ মাতৃভূমি জেলা এই বিজেপি আর না। আর এই বিজেপির অনেক ধরনের রাজ্যে রাজ্যে মানুষ কোন এই বিজেপি আর না। এই বিজেপির অনেক ধরনের ধর্মের নামে মানুষ কোন এই বিজেপি আর না। এই বিজেপির অনেক ধরনের জাতের নামে মানুষ কোন এই বিজেপি আর না। এই বিজেপির অনেক গুণ বছর নামে মানুষ কোন এই বিজেপি আর না। এই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি যে সমস্ত সমস্যার এই যে নাম কর্তন করে নাম যেটা দেওয়া হলো করিমগঞ্জ পাল্টিয়ে শ্রীভূমি, ফলে আম জনতার কি লাভ হবে? জিনিসের দাম কমবে, বেকারের চাকুরি হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। যে রাস্তাঘাট দিয়ে যেতে গেলে আমরা দেখি গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে গেলে রাস্তায় গর্ভপাত হয়, হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না। রাস্তায় গর্ভপাত হয়, শিশুর মৃত্যু হয়। এই তো অবস্থা, মানুষ হয়রানির শিকার হবে বিভিন্ন ভাবে। আজকে যদি আমরা দেখতাম নাম কর্তন করার কারণে শ্রীভূমি হয়েছে, সেই শ্রীভূমি হওয়ার পর এই বরাক উপত্যকা আমার কৃষি প্রধান অঞ্চল, কৃষির উপরে ভিত্তি করে সমাজ গড়ে উঠেছে। যে সমাজে কোনো কিছুই নেই, ক্ষুদ্র শিল্প নেই, ভারী শিল্প নেই, কৃষির উপরে ভিত্তি করে সমাজ গড়ে উঠেছে, কৃষির অবস্থা অত্যন্ত শোচনীয়। ফসলের লাভজনক মূল্য পাচ্ছে না। যদি আমরা বুঝতাম মণিপুরের লেইমাখাং এলাকার আর্মি কন্টেনমেন্ট কাজ করতে গিয়ে নিখোঁজ হলো উধারবন্দ গোসাইপুরের বাসিন্দা কমল বাবু সিং, থানায় মামলা। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসাইপুর প্রথম খণ্ডের বাসিন্দা বছর 56 কমলবাবু সিংহ গত 20 বছর ধরে প্রতিবেশী মণিপুর রাজ্যের লেইমাখাং এলাকায় এমইএস এর সুপারভাইজার পদে কাজ করে আসছেন। গতকাল এলাকার আর্মি ক্যান্টনমেন্ট 56 মাউন্টের ভেতরে কাজ করতে যান এবং দুপুর 12:45 পর্যন্ত সেখানের কর্মীদের যোগাযোগে ছিলেন, কিন্তু এরপর থেকে কমলবাবু সিংহের এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। ফলে স্ত্রী বেলারানী সিংহের তরফে স্থানীয় সেংমাই পুলিশ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করে কমলবাবু সিংহকে খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সংগঠন ককমের তরফে সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে কমলবাবু সিংহের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে তারা কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ মণিপুর পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। 20 বছর থেকে উনি এমইএস এর সুপারভাইজিং এ কাজ করেছেন। দুর্ভাগ্যবশত গতকালকে লেইমাখাং আর্মি ক্যান্টনমেন্ট মাউন্টেন 56 মাউন্টেন ডিভিশনে উনি এই ক্যান্টনমেন্টের ভিতরে কাজ করার জন্য গিয়েছিল এবং বিকাল 12:45 পর্যন্ত ওনাদের কনস্ট্রাকশন কমিটির কর্মচারীদের সঙ্গে যোগাযোগ ছিল বলে খবর পেয়েছি। এরপর থেকে ওনার সঙ্গে আর যোগাযোগ হয় নাই, আর এখন পর্যন্ত আমরা কোনো ওনার খবর পাই না, যার কারণে নাকি আমরা ওনাকে মিসিং বলিয়া ধরানো হয়েছে। এবং ওনার ভাই একজন আছে মণিপুরে, উনিও এফআইআর করা হয়েছে, সেংমাই পুলিশ স্টেশনে এফআইআর করা হয়েছে যে উনি মিসিং। আমাদের এই যে সিএসও ককমের পক্ষ থেকে এসপির সঙ্গে দেখা করেছিলাম, এসপির সঙ্গে সঙ্গে মণিপুরের
কাংপোকপির এসপির সঙ্গে কথা হয়েছে এবং ডিআইজি আইজি সবের সঙ্গে কথা করে সাহায্য করবে বলিয়া উনি আমাদেরকে কথা দিয়েছে। মণিপুরে যে ধরনের এখন যে অবস্থা এইটা বহুত শোচনীয়, কারণ এই যে ক্যান্টনমেন্টের ভিতরে, এই ক্যান্টনমেন্টের বিরাট ক্যান্টনমেন্টের ভিতরে কিছু কিছু কয়েক বাড়ি কুকি পরিবারও আছে, নেপালি পরিবারও আছে, মণিপুর পরিবারও আছে। এর কারণে আমাদের সন্দেহ হলো যে উনি স্কুটার একটিবার নিয়ে গেছে, এখন একটিবারও পাওয়া যায় নাই আর লোকটাও পাওয়া যায় না। এই যে ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে লাপাতা হওয়াটা তো আমরা খুব একটা দুঃখের বিষয়। আমরা লোকটা যেন আবার ফিরিয়ে পাই, এইটাই আমরা অনুরোধ। আমার জামাই হলো মণিপুর আজকে 20 বছর লাগি রয়েছে, আর কালকে তার লগে মানে ফোন করার সুযোগ নাই, সুইচ অফ। তারপরে এখন লাপাতা। সন্দেহ তো হয়, এরকম সন্দেহ হয় নিচে বোধহয় আমার মনে। NRLM প্রকল্পের অধীনে মহিলা জাগরণ CLF অফিসে সভা চলাকালীন আক্রমণের শিকার শিশু সহ মহিলা, আটক অভিযুক্ত কালাম। মঙ্গলবার NRLM প্রকল্পের অধীনে থাকা মহিলা জাগরণ CLF অফিসে এক সভা চলাকালীন আক্রমণের শিকার হতে হয় শিশু সহ মহিলাদের বলে অভিযোগ। অফিস গৃহ মালিকের ভাই এ ধরনের আক্রমণ চালিয়েছেন বলে অভিযোগ। বরখোলা পুলিশে এ নিয়ে এক মামলা নথিভুক্ত করানো হয়। এদিকে মামলার ভিত্তিতে বরখোলা থানা অভিযুক্ত কালাম উদ্দিন বরভূয়াকে গ্রেফতার করে। তথ্য মতে জানা যায়, প্রতিদিনের মতো CLF অফিসে SHG গ্রুপদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন SHG সদস্যদের ওপর আচমকা হামলা চালায় কালাম, এমনই অভিযোগ মহিলাদের। যদিও স্থানীয়দের সহায়তার সঙ্গে সঙ্গে বরখোলা থানায় খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। আসাম রাজ্যে গ্রামীণ জীবিকা অভিযানের বরখোলা ব্লকের অধীনস্থ মহিলা জাগরণ CLF এর পক্ষ থেকে ডিজিটাল ট্রানজাকশন গ্রুপের একটা ক্যাম্প যথারীতি আগের নির্ধারিত একটা ক্যাম্প ছিল। সাড়ে 11টায় ছিল CLF এর অফিসে। CLF এর অফিসটা হলো গিয়া বরখোলা বাজারের যে সমু স্ট্যান্ডের বিল্ডিংয়ের ঠিক উপরে অফিসটা। সেখানে যথারীতি প্রোগ্রামটা শুরু হয়েছিল এবং প্রোগ্রাম খুব সুন্দরভাবে চলছিল। ব্লক অফিসের আধিকারিকরা ছিলেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, ব্যাংকের ডেপুটি ম্যানেজার ছিলেন, আমার CLF এর কর্মকর্তা ছিলেন, প্রায় 500 মহিলা ছিলেন, SHGর মহিলারা ছিলেন এই মিটিংয়ে। এবং আমাদের এই মিটিংটা চলাকালীন অবস্থায় আমাদের যে CLF এর অফিসের যে পাশের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের মালিক এসে, কামাল উদ্দিন বরভূয়া সম্ভবত ওনার নাম, উনি এসে ওনার যে বারান্দার যে অংশে আমাদের CLF এর মিটিংয়ের কিছু চেয়ার লাগানো ছিল এবং মিটিং চলছিল, সেই চেয়ারগুলো উনি উঠিয়ে, মানুষদেরকে জোর জবরদস্তি উঠিয়ে আমাদের CLF এর অফিসের অংশে চেয়ারগুলো উনি মানে জুড়ে মানে ফেলতে থাকেন এবং মহিলাদেরকে মানে আক্রমণ করতে শুরু করেন। কামাল উদ্দিন মহোদয় উনি সবসময় CLF অফিসের সাথে ওনার একটা মানে আমাদের সাথে একটা ওনার একটা উঠানামা হতেই থাকে। প্রায় সময় আমাদের আমরা বিল্ডিং আর ওনার বিল্ডিং একদম পাশাপাশি সংলগ্ন বিল্ডিং। ওনাদের বিল্ডিংয়ে স্কুল হয়, আর স্কুলের স্টুডেন্টরা সবসময় আমাদের বিল্ডিংয়ে আসে বসে, ওদের স্কুলের সবগুলো প্রোগ্রামই আমাদের বিল্ডিংয়ের মানে বারান্দায় একসাথেই সংলগ্নে করা হয়। অথচ যখনই আমাদের মানে SHGর যখন প্রোগ্রাম হয় বা আমাদের CLF এর প্রোগ্রাম হয়, তখনই তিনি এসে উত্তেজিত হন। ওনার যখন প্রোগ্রাম হয় ওনাকে তখন দেখা যায় না, পাওয়া যায় না, উনি থাকেনই না তখন। আর আজকেও সেম উনি করেছেন। প্রথমে এসে উনি মহিলা যারা বসেছিলেন চেয়ারে, কোনো কিছু কথা না বলে পিছন থেকে হুট করে চেয়ারটা টেনে নিয়ে চেয়ারটা উনি ছুঁড়ে ফেলে দিলেন। চেয়ারটা ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে আমাদের টেন্ট হাউস থেকে ভাড়া নেওয়া চেয়ার ছিল, এগুলো থেকে 10 থেকে 15টা চেয়ার ভাঙা হয়ে গেছে ওইখানটায়। আর যখন মহিলাদের গায়ে যখন চেয়ার ছুঁড়ে ফেলা হয়েছিল, তখন মহিলারা উত্তেজিত হয়ে যায়। মহিলারা ওনাকে মারতে যান নিজের জারজারি পায়ে পড়া চটি, স্যান্ডেল, হিলস নিয়ে। আমি সবাইকে বললাম, উনি বয়স্ক লোক, ওনাকে এভাবে জুতো দিয়ে মারতে হয় না, কথায় আমরা ওনার সাথে কথাবার্তা বলে ওনাদেরকে সমঝোতা করে নেব বলে। কিন্তু মহিলারা যখন খুব বেশি উপরাও হয়ে যায়, তখন আমি গিয়ে ওনার সামনে হাত বাড়িয়ে 2 হাত লম্বা করে দাঁড়িয়ে যাই যে ওনাকে এভাবে মারতে হয় না, আমরা মানে কথায় ওনাকে বুঝিয়ে নেব বলে। আর সেই তখন একজন মহিলা সামনে এসেছিল আর উনি বক্সিং মেরে দিল আমাকে। আমার নাকে যখন বক্সিং মেরে দেয়, তখন আমি মানে আমার সেন্সটা আমার যাওয়ার উপক্রম হয়ে যায়। আমি যখন পড়ে যাই, তখন আমাকে 2-3 জন মহিলা ধরে রেখেছিল। তার মধ্যে আমাকে ধরে রেখেছে বলে ওই মহিলাদেরকেও উনি লাথালাথি করেছেন, পায়ে লাথ দিয়ে ছুঁড়েছেন। আর
একটা রড ছিল ওনার হাতে, রড দিয়েও মেরেছেন ওনাদেরকে। তারপর আমরা সব মহিলারা মিলে ওনাকে ধরপাড় করে রেখে দিলাম রুমের ভিতরে, আর বাইরে থেকে তালা বন্ধ করে রেখে দিয়েছি। তারপর বরকলা থানার পুলিশ আসার পর ওনাকে উদ্ধার করে নিয়ে আসা হলো থানায়। সর্বভারতীয় শ্রমিক কৃষক বিক্ষোভ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিক্ষোভ। হাইলাকান্দির লালা টেম্পোরে সংগঠিত হয় সর্বভারতীয় শ্রমিক কৃষক বিক্ষোভ সমাবেশ। সেখানে কৃষক ও চা শ্রমিকদের বিভিন্ন দাবি উত্থাপনের সাথে সাথে সুপারি চাষিদের সুরক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দাবি জানান বক্তারা। বিগত কয়েক দশক ধরে সরকার শিল্প ও কৃষি থেকে হাত গুটিয়ে নিয়েছে। সরকারি খণ্ড বিক্রি করে দিচ্ছে, না হয় বন্ধ করে দিচ্ছে। একদিকে শহরের বেকার, অন্যদিকে পেটের দায়ে গ্রাম থেকে চলে আসা সস্তা শ্রমিক। এদের ভাগ্যে জুটছে রাস্তা ব্রিজ বানানোর কাজ, ডেলিভারি বয়, গাড়ি চালানো ও মেরামতির মতো কাজ। মহিলা শ্রমিকদের জন্য স্বাস্থ্যের মতো পরিষেবা, সস্তায় খাটার কর্মী ও সহায়িকা। তাদের না আছে ন্যূনতম মজুরি, না আছে সামাজিক সুরক্ষা। ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও নেমে এসেছে শোষণের স্টিম রোলার। শিলচর গোলদিঘির মলের সামনে জড়ো হন কোরাসের সদস্যরা। তারা ইউনিয়নের ও শ্রমিক কৃষকদের সংগ্রামের সমর্থনে গান, কবিতা ও বক্তব্য পরিবেশন এবং প্রচারপত্র বিলি করেন। ভারতবর্ষেই শ্রমিকরা যদি সমগ্র এখনকার দিনে বঞ্চিত হচ্ছেন, তাহলে আমাদের ডলু বাগানের দিকে চাইতে হবে। ডলু বাগানের শ্রমিকরা আরো বেশি বঞ্চিত হচ্ছি আমরা, কেননা এই ডলু চা বাগানে এক সময় এমন ছিল, মানে শ্রমিকদের যে যা চাওয়া পাওয়া, এগুলোর জন্য শ্রমিকদেরকে কোনো প্রতিবাদ করতে হতো না। সব কিছু আমরা সুন্দরভাবে আমরা মানে যা আমাদের প্রয়োজনীয় যা সামগ্রী ছিল, যেমন গ্রীষ্মকালে গরমের দিনে, এরপরে বৃষ্টির সময় মায়েরা মশারি, চপ্পল, এরপরে পাতি তোলার যে পাতি রাখার অনেক রকমের সামগ্রীও এখানে দেওয়া হতো। এরপরে এখন তো বিভিন্ন মানে অনেক রকমের পাওয়া থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। আর বিশেষ করে সবচেয়ে মানে মূল্যবান বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ডলু বাগানের অধিগৃহীত যেটা জমিটাই যেটা সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ, সেই নির্দেশটা ছিল, আমরা যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা এসেছিল, সেটা ছিল যে ডলুর চা বাগানে যে অধিগৃহী এয়ারপোর্ট হতে হয়, তাহলে সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশ ছিল যে 2012 মে 22 ইংরেজির আগে ডলু চা বাগানের পরিবেশটা যেমন ছিল, সম্পূর্ণ ফুলে ফলে চা গাছে যেরকম ছিল সেরকম হতে হবে, হবে কিনা সেটা বিবেচনা করা হবে, সেটা সুপ্রিম কোর্টের ছিল সেটা। তো আমরা সেই আদেশটিকে ভিত্তি করে আমরা বলতে চাইছি, যেহেতু এখানে এনভায়রনমেন্ট রিপোর্ট কিছুদিন পরে হবে, যদি 22-এর আগের মতো পরিবেশ এখানে করা হয়, তো এয়ারপোর্ট হোক বা না হোক এটা তো এখন প্রশ্ন না। কিন্তু যদি আমরা দেশের উচ্চ আদালতকে যদি আমরা মান্যতা দেই, দেশের আইন মানি আমরা সবাই প্রকৃত ভারতীয় নাগরিক হিসাবে, তাহলে এখানে প্রথমে চারাগাছ রোপণ হতে হবে। চারাগাছ রোপণ হয়ে যাবে, তারপরে এখানে রিপোর্ট যেটা মানে হবে। আর চারাগাছ এখানে রোপণ হলে আমরা যে বিষয়ে প্রতিবাদ করছি, আমাদেরও তো আসল প্রতিবাদের যে মূল মানে উদ্দেশ্যগুলি হচ্ছে আমাদের বেঁচে থাকার পন্থা, কর্মসংস্থান। এখন 2012 মের পরে থেকে কী হয়েছে, এখানে কর্মসংস্থান মানুষের কেড়ে নেওয়া হয়েছে। বিশেষ করে এখানে ক্যাজুয়াল শ্রমিকরা, মায়েরা, বোনেরা অন্যত্র গিয়ে প্রতিদিন সকালে যে মায়ের দুধের সন্তান আছে, সেই দুধের সন্তানকে ফালাই করে যেতে লাগছে বাইরে পেটে গামছা বাঁধে। তো সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী যদি এখানে পুনরায় চারাগাছ লাগানো হয়, তাহলে মানে অন্তত আমরা কিছুদিন তো কমসে কম মানে এনভায়রনমেন্ট রিপোর্ট না হওয়ার আগে আমরা সবাই সেই চারাগাছের যে ফল হবে সেটা আমরা ভোগ করতে পারবো। তাই সুপ্রিম কোর্ট যেহেতু মানে আদেশ দিয়েছে, সেই আদেশটা ফলিত হোক, এখানে আর অন্য কেউ মানে অন্য মনস্ক হোক না। কারণ
আমরা প্রথম থেকেই ডলু বাগানের প্রতিবাদের মূল বিষয়গুলি আমরা প্রথমেই ধরেছিলাম যে আমরা প্রথমে আমাদেরকে খেয়ে বেঁচে থাকতে হবে। আর এখানে কি হয়েছে, আমাদের কর্মসংস্থান 108 কলসি জল ভরাটের মধ্য দিয়ে কলসিঘাট শ্মশান কালীবাড়িতে 16 প্রহর হরিনাম যজ্ঞের শুভ আরম্ভ। পরনে লালপাড়ের গরুদের শাড়ি পরে 108টি কলস ভরে জল আনয়নের মধ্য দিয়ে কলকলিঘাট শ্মশান কালীবাড়িতে 16 প্রহর হরিনাম যজ্ঞ ও লীলা কীর্তনের সূচনা হলো মঙ্গলবার। প্রতিবারের মতো এবারও ব্যাপক ভক্ত সমাগমে মঙ্গলবার ভোর থেকে কলকলিঘাট শ্মশান ঘাটের কালীমাতার মন্দির প্রাঙ্গণে শুরু হয় এই হরিনাম লীলা কীর্তন। এই উপলক্ষে মঙ্গলবার বিকেলবেলা মাটির সুদৃশ্য ঘট নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে প্রায় অর্ধশতাধিক মহিলারা লালপাড়ের শাড়ি পরে লঙ্গাই নদীর ঘাট থেকে জল তোলেন। এবার এই লীলা কীর্তনে শিলচরের শ্রীমৎ গৌর গোবিন্দ দাস বাবাজি, ত্রিপুরার খোয়াইয়ের ভোলানাথ সম্প্রদায়, কলকাতার নূপুর ব্যানার্জি, বাংলাদেশের সিলেটের সুমন বৈদ্য, আগরতলার নবোদয় সংঘের মতো খ্যাতনামা কীর্তনীয় দলগুলো ভজন কীর্তন পরিবেশন করবেন। এতে বৃহত্তর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা প্রতিদিন লীলা কীর্তন ছাড়াও গৌর গোবিন্দের মহাপ্রসাদ গ্রহণ করবেন। বৃহস্পতিবার সকালবেলা নগর পরিক্রমা সহ দধিভাণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে এই হরিনাম লীলা কীর্তনের পরিসমাপ্তি ঘটবে বলে জানান আয়োজকরা। সংকীর্তন কলকাঘাটে শ্রী শ্মশান কালীবাড়ি মণ্ডপে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের আজকে হলো জলভরা সূচনা অধিবাস, শুভ অধিবাস। এই অধিবাসে আমাদের এখানে 108 কলসি জল নিয়ে মহাপ্রভুর ঘটে স্থাপন করা হবে। আর আমাদের ওটাই অনুরোধ গ্রামবাসী অথচ দেশবাসীর কাছে, যেমন এমনভাবে সুষ্ঠুভাবে প্রতি বছরের নিয়ে এবছর যেন সুষ্ঠুভাবে কীর্তনটা এই 16 হরিনাম যজ্ঞটা সম্পূর্ণ হয়। আমার বিনম্র অনুরোধ রইল পুরা দেশবাসী গ্রামবাসীর কাছে, সবাই যেন আমাদের এখানে আসে আমাদেরকে কৃপা করেন, চরণদুলা দেন, মহাপ্রভুর কীর্তনটা ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। হোজের শঙ্করদেব নগরের নাম শ্রীমন্ত শঙ্করদেব নগর হিসেবে নামকরণ সহ একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কাছাড়ে 16 দিনের সচেতনতামূলক প্রচারাভিযানের সূচনা। উচকুচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল শ্রীভূমি সদর থানার পুলিশ আধিকারিক স্বপন দাস। মামলার নিষ্পত্তির নামে 4000 টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার। আসামের প্রত্যেক বাঙালি ভূমিপুত্র অভিমত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।